ধুর, বালের বাসর করবই না। আপনাকে আমি আরও অনেক টাকা দিব। আজকে রাতের জন্য ওই মেয়েটাকে আমার কাছে দিন, কালকে সকালে ফেরত দিয়ে যাব। চুদর ভাই, শালা আমার হাতে চুরি পড়াচ্ছিস? চুরি তোর ইয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, থাম। আজকের গল্প রূপন্তী সরকার রচিত প্রেম নিবাস। আপনারা গল্পটি কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের করা কিছু সুন্দর কমেন্টস পড়ে শোনাবো, তাই এখনই জলদি জলদি কমেন্ট করুন। এভাবেই আমাদের সাথে থাকুন। এই মুখপুরীর জন্য গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে। কথাটা রাগী কণ্ঠে বলেই রজনী কাপড় গোছাতে লাগলো। এমন সময় ওনার মেয়ে টিয়া তেড়ে এসে বলল, তুমি কেন জিনিসপত্র গোছাচ্ছ? ওই অলক্ষ্যকে গুছাতে দাও। সারাদিন তো কোনো কাজ কাম করে না, শুধু বসে বসে খায়। রজনী ওনার মেয়ের কথা শুনে চিনিকে একটা থাপ্পড় মেরে বলল, এই মহারানী, এসব গোছা তাড়াতাড়ি, তোর জন্য গ্রাম ছাড়া হতে হচ্ছে। চিনি গালে হাত দিয়ে কান্না করতে করতে বলল, কেন মা, আমার দোষ কোথায়? বাবা তো সবার থেকে টাকা নিয়ে ফেরত দেয়নি, তাই তো গ্রামবাসী আমাদের গ্রাম থেকে বের করে দিচ্ছে। এতে আমি কি করলাম? রজনী তেড়ে গিয়ে চিনির পেট বরাবর একটা লাথি দিয়ে বলল, মুখে মুখে তর্ক মারাস? যেটা বলবো ওইটা কারেন্টের মতো শুনবি। তোর জন্যই তো সব হয়েছে। কে বলছিল তোকে পৃথিবীতে আসতে? অলক্ষ্মী, সংসারটা শেষ করে দিলি আমার। টিয়া চিনিকে উদ্দেশ্য করে বলল, দেখলেই ঘেন্না লাগে। চিনি আর কোনো কথা না বলে চুপচাপ জিনিসপত্র গোছাতে লাগলো। ও জানে ও নির্দোষ, কিন্তু ওর সৎ মা আর সৎ বোন ওকে দোষী করেই ছাড়বে। চিনি মাঝে মাঝে ভাবে, এই দুনিয়ার মানুষগুলো এত খারাপ কেন? মা ছাড়া কি কেউ আপন না? নিজের মা থাকলে কি চিনিকে এত অত্যাচার করতো? হয়তো করতো না। ভগবান চিনির কপালে এত দুঃখ কেন রাখছে? চিনির বয়স 16 বছর। চিনির মা ছোটবেলায় মারা গেছে। এরপর চিনির নেশাখোর বাপ রজনীকে বিয়ে করে এনেছে। রজনীর আগের পক্ষের মেয়ে টিয়া। রজনী আর টিয়া চিনিকে দু চোখে সহ্য করতে পারে না। ছোট থেকেই বাড়ির সমস্ত কাজ চিনিকে দিয়েই করিয়ে নেয়। দুই মা মেয়ে মিলে চিনির উপর এক অমানবিক অত্যাচার চালায়। চিনির বাবা শঙ্কর সব দেখেও কিছু বলে না। ওনার কাজ নেশা করা, জুয়ো খেলা, মানুষের থেকে টাকা ধার নিয়ে সেগুলো দিয়েও জুয়ো খেলা, এরপর সেই টাকাগুলো ফেরত না দেওয়া। গ্রামের প্রায় সবার থেকে টাকা ধার নিয়ে রেখেছে, এখনও ফেরত দেয়নি। তাই সমস্ত গ্রামবাসী মিলে ওদেরকে তাড়িয়ে দিচ্ছে। এটাও নাকি চিনির দোষ, কারণ ও অলক্ষ্মী। চিনি চুপচাপ জিনিসপত্র গুছিয়ে দিল। রজনী চিনিকে অনেক বাজে বাজে কথা বলে গালি দিচ্ছে। ওরা জিনিসপত্র গুছিয়ে রওনা দিল মেঘপুর গ্রামের দিকে। গ্রামে পৌঁছতেই ওদের চোখে পড়ল একটা বিশাল বড় জমিদার বাড়ি। দেখে মনে হচ্ছে অনেক পুরনো। বাড়ির গেটে বড় বড় করে লেখা, প্রেম নিবাস। হঠাৎ ভেতর থেকে একটা মেয়ের চিৎকার শোনা গেল। চিনি উকি দিয়ে দেখার চেষ্টা করলো ভেতরে হচ্ছেটা কি। চিনি নিখুঁতভাবে পরখ করছে জমিদার বাড়িটি। চিনিকে দাঁড়িয়ে থাকতে দেখে রজনী চিনির মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, এমন সংসেজে দাঁড়িয়ে থাকলে হবে? তাড়াতাড়ি পা চালা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। চিনি কাপড়ের পুটলিটা ভালোভাবে কাঁধে নিয়ে হাঁটতে লাগলো। ওরা মেঘপুর গ্রামের কালো দিঘির পাড়ে একটা ছোট কুঁড়ে ঘরে এসে ঢুকলো। ঘরে ঢুকতেই সবার গা গুলিয়ে আসলো। ঘর থেকে বের হচ্ছে ভোস্কা গন্ধ। ঘরের মেঝেটা অনেক স্যাঁতস্যাঁতে, মনে হচ্ছে বহুদিন কেউ থাকেনি। ঘরে কোনো আলো নেই, পুরো ঘর অন্ধকার। শঙ্কর পেছন থেকে একটা হারিকেন বের করলো। রজনী চিনিকে বলল, ঘরটা মোছ, গন্ধ আসছে। চিনি রজনীর কথা মতো ঘর মুছল। এইদিকে প্রেম নিবাসে তোর মতো খচ্চর মহিলা দুটো হয় না। কেমন করে তুই একটা ছেলেকে ঘরে ঢুকাইলি? তোর শরম করে না? কথাটা বলেই ঠাস করে নদীর গালে চড় মেরে দিল আকাশ। নদী গালে হাত দিয়ে বলল,
কি? আমি যাকে পারি তার সাথে শুয়ে থাকবো। তুই থাকিস না তোর কাকির সাথে, তখন আমি কিছু বলি? সঙ্গে সঙ্গে নদীর গলা চেপে ধরল আকাশ। কে বললি? বল, আরেকবার বল। তোর সাথে তার তুলনা? তুই মেয়ে মানুষ, তাছাড়া আমার হিসাব আলাদা। একদম আমার বিষয় নাক গলাবি না। নদীর পাশে শুয়ে থাকা ছেলেটা নিজের প্যান্ট পরে চলে গেল। আকাশ নদীর মুখের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। এই বাড়ির নাম প্রেমনিবাস। এককালে জমিদার প্রেমলাল সেন গোটা গ্রাম শাসন করেছেন। এখন ওনার ছেলে রঘুলাল সেন এই গ্রামের বর্তমান জমিদার। ওনার দুই ছেলে, এক ছেলের নাম প্রদীপ সেন আর এক ছেলের নাম দিগন্ত সেন। প্রদীপের কোনো ছেলে মেয়ে নেই, দিগন্তর দুই ছেলে এক মেয়ে। বড় ছেলের নাম আকাশ, ছোট ছেলের নাম ঋদ্ধিমান সেন, আর মেয়েটার নাম নদী। ঋদ্ধির মা ছোটবেলায় কালো দিঘির জলে পড়ে মারা গেছেন। এরপর দিগন্ত আর বিয়ে করেনি। গ্রামের সবাই জানেন প্রেমলাল ছিলেন একরোখা। ওনার চালচলন ছিল বাঘের মতো। ওনার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। উনি যা বলবে তাই হবে। উনি কথা বলার সময় কেউ কথা বললে তার গলা কেটে মাটিতে পুঁতে দেওয়া হতো। ওনার ছেলে রঘুলালও অনেক রাগী, তবে প্রেমলালের মতো এত অত্যাচারী না। ঋদ্ধি জমিদার বাড়ির ছোট ছেলে, খুব বেয়াদব একরোখা। লোকে বলে ঋদ্ধির মধ্যে প্রেমলালের ছায়া দেখা যায়। হুবহু একই চালচলন, তার কথা বলার ধরনও এক। এই বাড়ির সবাই এখন রঘুলালকেই মেনে চলে, কিন্তু ঋদ্ধি কাউকেই মানে না, এমনকি নিজের বাপকেও মানে না। তবুও ঋদ্ধিকে রঘুলাল সব থেকে বেশি ভালোবাসে, কারণ প্রেমলালের স্বভাব তার মধ্যে দেখা যায়। এই বাড়িতে ঋদ্ধির 7 খুন মাফ। এই বাড়ির মানুষগুলো কেমন যেন। সকালে রোদ উঠেছে ঠিকই, কিন্তু আলোটা যেন জানালার ভিতরে ঢুকতেও আলসেমি করছে। ঘরের ভেতর ঋদ্ধি তখনও ঘুমোচ্ছে। এক হাত মাথার নিচে, আরেক হাত এলোমেলোভাবে বিছানার ধারে ঝুলে আছে। মুখটা হাঁ করে ঘুমানোর অভ্যাস। কাল রাতের নেশা আর ক্লান্তি মিলে মাথাটা এখনও ভারী হয়ে আছে। হঠাৎ বাইরে থেকে চেঁচামেচির শব্দ ভেসে আসে। ভাইরে, উঠো না, কখন ভোর হয়েছে? এই বালের ভাই, সকাল হয়েছে। ঋদ্ধির কপাল কুঁচকে যায়। ঘুমের ঘোরেই পাশ ফিরে বালিশটা কানে চেপে ধরে। আবার শব্দ, ওই ভাই, দরজা খোলো। ঋদ্ধি এবার আর সহ্য করতে পারে না, চোখ না খুলেই চেঁচিয়ে ওঠে। দূর বাড়া, কি হয়েছে? সকাল সকাল ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? বাইরে থেকে হেসে উত্তর আসে, আমরা এসেছি ভাই। ঋদ্ধি দাঁত কিড়মিড় করে, ধীরে ধীরে উঠে বসে, মাথা চুলকায়, চোখ ঘষে, ঘড়ির দিকে তাকিয়ে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে। হ্যাঁ, এসে আমাকে উদ্ধার করেছিস। বিছানা ছেড়ে উঠে পড়ে, মুখে পানি দেয়, দাঁত মাজে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে একটু বিরক্তি হাসি দেয়। ফ্রেশ হয়ে লুঙ্গি বদলে প্যান্ট পরে নেয়। পাঞ্জাবির কলার টেনে ঠিক করতে করতে দরজার দিকে এগোয়। দরজা খুলতেই সামনে বৈঠা আর পটলা, দুজনের মুখে সেই চিরচেনা ফাউ হাসি। ঋদ্ধি চোখ কুচকে তাকায়। সকাল সকাল মাথা খেতে এসেছিস আমার? পটলা হেসে বলে, ভাই, তুমি না থাকলে সকালটাই শুরু হয় না। ঋদ্ধি পটলার দিকে তাকিয়ে গজগজ করে বলে, চুপ কর টেরাচোদা, বেশি কথা বলিস না। বৈঠা হাসি চেপে বলে, চল ভাই, বের হই, আজ কাজ আছে। ঋদ্ধি একবার আকাশের দিকে তাকায়, তারপর দরজাটা টেনে বন্ধ করে বলে, চল, দেরি হইছে। ঋদ্ধি ঘর থেকে বের হতেই রঘুলাল এসে বলল, কই যাচ্ছ লাল? এই বাড়িতে সবার নামের শেষে লাল রয়েছে, তবে ঋদ্ধির নামের শেষে লালের বদলে মান লাগানো হয়েছে। কিন্তু রঘুলাল এবং দিগন্ত ঋদ্ধিকে শুধু লাল বলেই সম্বোধন করে, কারণ প্রেমলালকেও সবাই লাল বলে ডাকত। আর এখন প্রেমলালের শেষ উত্তরাধিকারীকেও লাল বলেই ডাকে। ঋদ্ধি কপাল ঘষতে ঘষতে বলল, এমনি একটু কাজ আছে। কখন আসবে? জানি না। এই বলে ঋদ্ধি ওর দুজন সাঙ্গপাঙ্গকে নিয়ে বেরিয়ে গেল। ওদের একজনের নাম বৈঠা আর একজনের নাম পটলা। যদিও ঋদ্ধি পটলাকে টেরাচোদা বলেই ডাকে,
ওরা ঋদ্ধির ডান হাত আর বাম হাত। এইদিকে চিনির মা ওকে বলল, এই যে রানীমা, বালতিতে কিছু কাপড় জমেছে, দিঘির পাড়ে গিয়ে ধুয়ে আন। চিনির ভীষণ জ্বর। চিনি কাতর কণ্ঠে বলল, ও মা, একটু দিদিকে বলো না, আমার না গায়ে খুব জ্বর এসেছে। রজনী ওর পা থেকে জুতো খুলে চিনির দিকে ছুড়ে দিয়ে বলল, একদম নাটক মারাবি না, যা এক্ষুনি। মেয়েটা আমার পড়ছে, ওকে দিয়ে কাজ করাবো? চিনি আর কিছু না বলে বালতি নিয়ে দিঘিতে চলে গেল। ঘরের বাহিরেই এক বিশাল বড় দিঘি, তবে দিঘির জলের রং কালো, এই জন্যই দিঘির নাম কালো দিঘি। সাথে ওদের ঘরের পেছনে এক বিশাল বড় মাঠ, আর দিঘির এক পাশে জঙ্গল। কিছু বাচ্চা মাছ ধরছে, আর মাঠের এক পাশে কয়েকটা মেয়ে কানামাছি খেলছে। চিনি কাপড়গুলো ধুয়ে রাখলো, এরপর গুটি গুটি পায়ে ওই বাচ্চাদের দিকে এগিয়ে গেল। আমাকে তোমাদের সাথে খেলতে নিবা? একটা বাচ্চা মেয়ে বলল। হ্যাঁ নিব, দিদি এসো। চিনির হাত পা কাঁপছে জ্বরে, কিন্তু ওদের খেলতে দেখে আর লোভ সামলাতে পারল না। চিনির চোখ বেঁধে দিল। বারবার চিনি ওদের খুঁজতে লাগলো। পেছন থেকে সবাই চিনিকে টোকা দিচ্ছে, চিনি কাউকে নাগালে পায় না। এইদিকে ট্যারা ঋদ্ধিকে বলল, বলছি ঋদ্ধিদা, একটা কথা ছিল। ঋদ্ধি বলল, বল। তোমার কাকার একটু বেশি বার বেড়েছে, প্রতি রাতে মেয়ে নিয়ে কাণ্ড করে। এমন চলতে থাকলে গ্রামের মানুষ ঝাঁটা দিয়ে মারবে। এটা ঠিক হচ্ছে না, সব কিছুর একটা সীমা থাকে। ঋদ্ধি একটু রেগে বলল, ওটা তো একটা মাদারচোদ, দেখতে ইচ্ছে করে না চোদের ভাইকে। শুধু বাপের ভাই দেখে কিছু বলি না, ওই বাড়িটাই একটা বেশ্যাখানা হয়ে গেছে। কাকে আর সাধুচারা বলবো, সবাই এক। ওকে যেদিন নাগালে পাবো সেদিন কলিজার উপর পাড়া দিয়ে মেরে ফেলবো, তখন বাপ আর কাকা দেখবো না। কথা বলতে বলতে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই চিনির সাথে ধাক্কা খেয়ে দিঘিতে ঠাস করে পড়ে যায়। চিনির চোখ বাঁধা, আচমকা জলে পড়ার কারণে সাঁতার কাটার তাল হারিয়ে ফেলেছে। কোনোভাবে ঋদ্ধির হাত জড়িয়ে ঝুলে আছে। ঋদ্ধি কোনোভাবে নিজেকে সামলায়, এরপর বলে ওঠে, কোন মরাচাটা ধাক্কা দিল আমাকে? বালগুলো শান্তিতে কথাই বলতে দেয় না। হঠাৎ ঋদ্ধির চোখ যায় চিনির ওপর। একটা বাচ্চা মেয়ে ওর হাত ধরে ঝুলে আছে, চোখে ওড়না বাঁধা। ঋদ্ধি এক টানে ওর চোখ থেকে ওড়না খুলে দিল, এরপর ওর থেকে চিনিকে এক ঝটকায় সরিয়ে ফেলে। চিনি তাল সামলাতে না পেরে ডুবে যাচ্ছিল। তখনই ঋদ্ধি আবার ওর জামার ফিতা ধরে ওকে উপরে তুলল। চিনি হাঁপাতে হাঁপাতে বলল, আমি ডুবে যাচ্ছি, আমাকে তুলুন। ঋদ্ধি এবার ভালো করে চিনিকে কোলে নিল। এক হাতে চিনির কোমর ধরে ওকে উপরে তুলে কিনারায় নিয়ে আসলো। কিনারায় আসতেই ঋদ্ধি একভাবে তাকিয়ে আছে চিনির দিকে। খেয়াল করলো মেয়েটার গায়ের রং হলুদ ফর্সা, থুতনির পাশে একটা গাঢ় কালো তিল। জলে থাকার কারণে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। ঋদ্ধি ওর দিকে হাঁ করে চেয়ে আছে। চিনি আবার কাশতে লাগলো। তারপর ঋদ্ধিকে একটা জোরে ধাক্কা মারলো, এরপর তাড়াহুড়ো করে উঠে চলে গেল। ঋদ্ধি জল থেকে বৈঠাকে ডেকে বলল, কেড়ে বৈঠা, আমাকে তোল, বাড়া ডুবে যাব তো। বৈঠা ঋদ্ধির কাছে এসে ওকে টেনে তুলল। ঋদ্ধি এবার ভেজা শরীরে দাঁড়িয়ে থাকা চিনির দিকে তাকালো। মেয়েটা থরথর করে কাঁপছে। ঋদ্ধির দিকে তাকিয়ে কাপড়ের বালতিটা নিয়ে ভো দৌড় লাগালো। ঋদ্ধি পেছন থেকে বলল, বিচ্ছু যদি 1 মিনিট থেকে গেলে কি হতো? ঋদ্ধি চিনির পিছু নিল। চিনির উদ্দেশ্যে ঋদ্ধি বলে উঠল, এই ছেড়ি থামো, তোমার খবর আছে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, এখন আমিও তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। চিনি ঋদ্ধির কথা শুনে আরও জোরে পা চালাতে লাগলো। দৌড়ে গিয়ে একটা বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ল। ঋদ্ধি চিনিকে খুঁজতে লাগলো, কিন্তু এই অল্প সময়ের মধ্যে মেয়েটা গেল কই? ঋদ্ধি মাথায় হাত দিয়ে বলে উঠল, ধুর বাড়া, মেয়েটা গেল কোথায়? রাগে দুঃখে একটা পাথর ছুঁড়ে মারল। দুর্ভাগ্যবশত পাথরটা গিয়ে চিনির নাকে লাগে।
চিনি খুব কষ্টে নিজের কান্না নিয়ন্ত্রণে করে নিল। ঋদ্ধি আশেপাশে তাকিয়ে গালি দিতে দিতে চলে গেল। ঋদ্ধি যাওয়ার সাথে সাথে চিনি ভ্যা করে কান্না করে দিল। কান্না করতে করতে ঋদ্ধিকে কিছু অভিশাপ দিয়ে বলল, আমার সুন্দর খাড়া নাকটা ফাটিয়ে দিয়ে চলে গেল গো রাক্ষসটা। দেখিস তোর নাক কাটা ডাইনি মহিলার সাথে বিয়ে হবে। আমাকে মেরে আমার ভয় পালিয়েছিস, বুঝেছি। এবার আসলে তোকে মেরে বালি চাপা দিয়ে দেবো। এইদিকে ঋদ্ধি ভেজা শরীরে জমিদার বাড়িতে ঢুকলো। দিগন্ত বসে চা খাচ্ছে। ঋদ্ধিকে ভেজা শরীরে ঢুকতে দেখে উনি বলল, কই গেছিলি? ঋদ্ধি গামছা দিয়ে গা মুছতে মুছতে বলল, মরতে। দিগন্ত ঋদ্ধির কথার পাত্তা দিল না। উনি জানে ওনার ছেলে এমন কঠিন চাওড়া, সোজা কথার সোজা উত্তর কাউকে দেয় না, শুধু রঘুলালকে দেয়। শোনো ঋদ্ধি, পাশের গ্রামের জমিদার রুদ্রপ্রতাপের মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। কালকে আমরা মেয়ে দেখতে যাব। মানে? মানে তোমার বিয়ে ঠিক করেছি, তোমাকে বিয়ে করতে হবে। আমি কোনো বিয়ে করব না। বিয়ে তোকে করতেই হবে, আমি ওদের কথা দিয়ে এসেছি। যখন কথা দিয়েই ফেলেছ তখন তুমি বিয়েটা করে নাও গা, আমি করতে পারবো না। আমি তোর বাপ হই হতভাগা, লাজ লজ্জার মাথা খেয়েছিস? বাপকে কেউ বিয়ের কথা বলে? আচ্ছা তুই আসলে কোন মাটি দিয়ে তৈরি? বেলে মাটি। এই বলে ঋদ্ধি উপরে চলে গেল। দিগন্ত এই ছেলেটাকে নিয়ে অনেক চিন্তায় থাকে, কোনো কথা শোনে না ছেলেটা। বিকেলবেলা ঋদ্ধি ওর সাঙ্গপাঙ্গ নিয়ে চিনির সব খোঁজ নিতে লাগলো। খোঁজ নিয়ে জানতে পারে ওদের অন্য গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ ওর বাপ নেশাখোর আর ওরা এই গ্রামে নতুন। ঋদ্ধি সব খোঁজ খবর নেওয়ার পর সোজা দিগন্তর কাছে চলে আসে। পাশে রঘুলাল বসে আছে। ঋদ্ধি এসেই দিগন্তর পাশে বসে পড়ল। বাবা, আমি বিয়ে করব। রঘুলাল ঋদ্ধির কথা শুনে খুশি হয়ে বললেন, সত্যি লাল, তুমি বিয়ে করবে? আমি এই বিষয়টা নিয়েই চিন্তায় ছিলাম। ঋদ্ধির কথায় দিগন্ত আকাশ থেকে পড়ল। কিরে বাড়া, সকালেই বললি বিয়ে করবি না, আর বিকেলের মধ্যে বিয়ের ভূত মাথায় চাপলো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কালকে গিয়ে মেয়েটাকে দেখে আসব। বেশি ভাব মারাইও না, আমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করব না। আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করব। রঘুলাল ঋদ্ধির কথায় একটু হেসে বলল, তাই? কে সে মেয়ে? আমার লাল নিচে যখন সেই মেয়েকে পছন্দ করেছে, তাহলে নিশ্চয়ই সেই মেয়ের মধ্যে কিছু তো একটা রয়েছে। ঋদ্ধি একটু লজ্জা পাওয়ার নাটক করে বলল, ও এই গ্রামে নতুন এসেছে, তোমরা কালকেই ওর বাড়িতে প্রস্তাব নিয়ে যাবা। দিগন্ত ঋদ্ধির উদ্দেশ্যে বলল, শরম করো একটু, বাপ দাদু বসে আছে, ওদের সামনে বিয়ের প্রস্তাব পাঠানোর কথা বলতে লজ্জা করছে না? ঋদ্ধি উঠে দাঁড়িয়ে বলল, লজ্জা পাওয়ার কি আছে? বাপ দাদু কি বিয়ে করেনি? নাটক। রঘুলাল হেসে বলল, আচ্ছা বাবা, আমরা কালই প্রস্তাব পাঠাবো। বিকেলের দিকে চিনি মাঠে গেল। সকালের ভেজা কাপড়গুলো তুলল। চিনি কাপড়গুলো হাতের উপর রেখে ঘরে ঢুকে যায়। এইদিকে ঋদ্ধির কাকা প্রদীপ চিনিকে দেখতে পেয়ে ওর পিছু পিছু ঘরের কাছে আসে। তারপর মনে মনে বলে, বাবা, নতুন মাল নাকি? একে তো আমার চাই, দেখতে সেই একদম মাখন। উনি দরজায় গিয়ে ঠক ঠক করল। চিনির মা এসে দরজা খুলে দিল। উনি একটু অবাক হয়ে প্রশ্ন করল, কে আপনি? আপনারা এই গ্রামে নতুন নাকি? হ্যাঁ নতুন। একটু আগে যে মায়াটা কাপড় তুলতে এসেছিল, ওটা কে আপনার? চিনির মা গম্ভীর গলায় বলল, আপনি জেনে কি করবেন? প্রদীপ নিজের পকেট থেকে কিছু টাকা বের করলো, এরপর রজনীর উদ্দেশ্যে দিল। টাকাগুলো দেখে রজনীর চোখ খুশিতে চকচক করে উঠল। ওইটা আমার সৎ মেয়ে। প্রদীপ পকেট থেকে আরও কিছু টাকা বের করে চিনির মায়ের হাতে গুজে দিল। একটা শয়তানি হাসি দিয়ে বলল, আপনাকে আমি আরও অনেক টাকা দিব। আজকে রাতের জন্য ওই মেয়েটাকে আমার কাছে দিন, কালকে সকালে ফেরত দিয়ে যাব।
চিনির মায়ের চোখ মুখ একটু কালো হয়ে গেল। না না, দরকার নেই, ও একটা অবিবাহিত মেয়ে, তার উপর বাচ্চা মানুষ, ওকে দেওয়া যাবে না। প্রদীপ এবার আরও অনেকগুলো নোট পকেট থেকে বের করে চিনির মায়ের হাতে দিয়ে দিল। এবার রাজি? আচ্ছা, রাতের বেলা এসে নিয়ে যাইয়েন। রাত বাজে 8টার কাছাকাছি। গ্রামের কোনো বাড়িতেই সারা শব্দ নেই। মূলত গ্রামের সহজ সরল মানুষগুলো এই সন্ধ্যা রাতেই ঘরের কোণে ঢুকে পড়ে, আবার সেই ভোর হতেই যে যার কাজে লেগে পড়ে। পয়লা, বৈঠা আর ঋদ্ধি অন্ধকার এক ঝোপের কাছে বসে মদ খাচ্ছে। তিনজনই ইচ্ছে মতো খেয়েছে, তবে ঋদ্ধি আজকে একটু বেশি খেয়ে ফেলেছে। পটলা আর বৈঠা দুজন মিলে ওকে সামলাতে পারছে না। ঋদ্ধি এখন হাঁটার মতো শক্তিটুকুও পাচ্ছে না, তার উপর আবার চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঋদ্ধি টলতে টলতে বলে উঠল, ভোরবেলা আমরা এখানে বসে বসে কারবার ছেড়ছি রে। কথাটা বলার সাথে সাথে তাল হারিয়ে মাটিতে পড়ে যেতে নিল। এমন সময় বৈঠা ঋদ্ধির হাত ধরে নিল। ঋদ্ধিদা, আজকে মনে হয় তুমি একটু বেশি খেয়ে ফেলেছ। তাছাড়া এখানে অনেক মশা, তার উপর ঘুটঘুটে অন্ধকার। চলো এখন মানে মানে কেটে পড়ি। কথাটা বলেই তিনজন টলমল করতে করতে হাঁটা শুরু করলো। এর মধ্যে ঘটল বিপত্তি। ওরা মাতলামি করতে করতে বড় বাজারে চলে এসেছে। রাস্তার ওই পারে আবার থানা। পটলা ওর চোখ দুটো ভালোভাবে কচকে নিয়ে বলল, এই রে, যেখানে বাঘের ভার সেখানে সন্ধ্যা হয়, আমরা তো থানার কাছে চলে এসেছি। ঋদ্ধি চোখ বন্ধ রেখেই বলল, আমি কি কোনো চোদের ভাইকে ভয় পাই? কোন শালা কে বলবে আমাকে? ওকে সামনে নিয়ে আয়। বৈঠা ঋদ্ধির হাত ভালোভাবে চেপে ধরে বলল, ঋদ্ধিদা, মাতলামি করো না, বাড়িতে চলো। এরা কিন্তু ভালো না, একদম জেলে পড়ে ইচ্ছে মতো কেলাবে। বৈঠার কথা শুনে হুট করে ঋদ্ধির জেদটা দ্বিগুণ হয়ে গেল। ও আরও জোরে চেঁচিয়ে চেঁচিয়ে গালি দিয়ে বলতে লাগলো, এই কোন শালা আসবে, আসুক, মেরে নাকের উপরে বোমা মেরে বেরিয়ে দেবো। বাজারে তেমন মানুষ নেই। গ্রামগঞ্জে রাত 8টা মানে অনেক রাত, যার কারণে বাজার প্রায় ফাঁকা। হাতে গোনা কয়েকজন রয়েছে, সবাই ঋদ্ধির মাতলামি দেখছে। রাস্তার ওই পাশেই থানা। এত চেঁচামেচি শুনে থানার ভেতর থেকে একটা পুলিশ বেরিয়ে এলো। পুলিশকে আসতে দেখে পটলা কাঁদো কাঁদো হয়ে ঋদ্ধিকে বলল, ঋদ্ধিদা, এবার চেপে যাও, তোমার শ্বশুর আসছে। পুলিশটা এসে ঋদ্ধিকে প্রশ্ন ছুড়ে দিল, এই ছেলে, থানার সামনে এসে এমন বেয়াদবের মতো চিৎকার করছো কেন? ঋদ্ধি উল্টে পুলিশকে প্রশ্ন করে বলল, কানব্বে, জায়গা তোর বাপের নাকি? আমি কোথায় চেঁচাবো সেটা তুই বলে দিবি। একে তো মদ খেয়েছো, আবার বেয়াদবি করছো, থাপ করছি না? ঋদ্ধি মুচকি হেসে বলল, খেয়েছি, বেশ করেছি, এখন তোর মেয়েকে খাবো। পুলিশটা রেগে গিয়ে বলল, সেগুড়ে বালি, আমার কোনো মেয়ে নেই, থাকলেও তোমার মতো হতচ্ছাড়ার হাতে দিতাম না। উনি একজন কনস্টেবলকে ডেকে বলল, সৈকত, হাত করাটা নিয়ে আয় তো জলদি। সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা কনস্টেবল এসে পুলিশের হাতে হাত করাটা দিল। পুলিশ ঋদ্ধির কাছে এসে ওর হাতে হাত করা পরিয়ে দিতে নিলে ঋদ্ধি আরও ক্ষেপে গিয়ে বলে উঠল, চুদর ভাই, শালা আমার হাতে চুরি পড়াচ্ছিস? চুরি তোর ইয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, থাম। কথাটা বলেই পুলিশের 2 পায়ের মাঝ বরাবর একটা লাথি বসিয়ে দিল। পুলিশটা হালকা চিৎকার দিয়ে 2 পা চেপে ধরল, মনে মনে বলল, কাজটা মনে হয় ফেটে গেল, মা গো। পুলিশটা ওনার আসল জায়গা চেপে ধরে কনস্টেবলকে গালি দিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা না দেখে বেটাকে হাত করাটা পরাও। পুলিশের কথা শুনে কনস্টেবল ঋদ্ধির হাতে হাত করা পরিয়ে দিল। ভেতর থেকে আরও 2টো কনস্টেবল এসে পটলা আর বৈঠার হাতে হাত করা পরিয়ে দিতে নিলে ওরা 2টো ভোর দৌড় দিল। ওদেরকে পালিয়ে যেতে দেখে ঋদ্ধি গালি দিয়ে বলল, এতদিন মদ বিড়ি দিয়ে চুদির ভাই পুষেছি, আমাকে এই ভেড়াচোদাদের কাছে রেখেই পালালো। থাম, তোদের আগে হাতের নাগালে পাই আমি।
কনস্টেবলগুলো পটলা আর বৈঠাকে ধরার জন্য পেছন পেছন দৌড় দিল। এইদিকে পুলিশ ঋদ্ধিকে টানতে টানতে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিল। ঋদ্ধি এবার চেঁচিয়ে বলল, এই ভ্যাড়াচোদা, এক গ্লাস লেবুর জল দে, মাথা ঘুরছে। পুলিশটা রেগে বলল, এটা কি তোর শ্বশুর বাড়ি? পুলিশের মুখে তুই শুনে ঋদ্ধির মাথা গরম হয়ে গেল। থাম বাড়া থাম, জেল থেকে বের হয়ে আগে, তারপর তোর মেন পয়েন্ট ফাটাবো। পুলিশটা একটু থতমত খেয়ে গেল। এমনিতেই একটু আগে এই লাথিটা যা মেরেছে, এখনও জায়গাটা টন টন করছে। উনি আর কিছু না বলে চেয়ারে গিয়ে বসলো। একটু পর পটলা আর বৈঠাকে হাতে হাত করা পরিয়ে টানতে টানতে নিয়ে এসে জেলে ঢুকিয়ে দিল। ঋদ্ধি ওদের দেখেই জুতা খুলে ওদের পেছন বরাবর বাড়ি মারতে লাগলো। পুলিশগুলো ওদের কাহিনী দেখে অতিষ্ঠ হয়ে গেল। পুরো থানার উপর ঘূর্ণিঝড় চলছে। কিছুক্ষণ পর একটা বড় পুলিশ অফিসার আসলো। উনি ঋদ্ধিকে জেলে দেখে অবাক হয়ে আর একটা পুলিশকে জিজ্ঞেস করলো, ওনাকে আটক করেছেন কেন? জানেন উনি কে? উনি রঘুলালের নাতি। উনি যারই নাতি হোক সেটা দেখা আমার বিষয় না। উনি মদ খেয়ে অসভ্যতামি করেছে, তাই ধরেছি। বড় পুলিশ অফিসারটা ঋদ্ধির বাবাকে কল দিল। কল দেওয়ার একটু পর পরই ঋদ্ধির বাবা হাজির। ছেলেকে জেলে দেখে উনি খেপে গিয়ে বলল, এই, কে আমার ছেলেকে ধরেছে? একজন পুলিশ এগিয়ে এসে বলল, আমি ধরেছি আপনার ছেলেকে। আপনার ছেলে মদ খেয়ে মাতলামি করছিল। ঋদ্ধির বাবা বলল, বাড়া, তুমি আমার ছেলেকে ধরেছো? আমার ছেলেকে? পুলিশ গুড়ি ঢুকিয়ে দেবো শালা তোমার। আমার ছেলে মদ খেতেই পারে না, বাড়ার কেসে ফাঁসিয়েছো ওকে? ছাড়ো এক্ষুনি। পুলিশটা ঋদ্ধির বাপের কথা শুনে মনে মনে বলল, যেমন বাপ তেমন বেটা, আমারই ভুল, এর মতো পাঁঠাকে কেন ধরতে গেলাম। সাথে সাথে কয়েকজন কনস্টেবল এসে ওদের ছেড়ে দিল। দিগন্ত ছেলের হাত ধরে নিয়ে চলে গেল। এইদিকে রাতের অন্ধকারে ঋদ্ধির কাকা চুপি চুপি চিনিদের বাড়ির দরজার কড়া নাড়ল। একটু পর চিনির সৎমা চিনিকে নিয়ে দরজা খুলে দিল। চিনিকে প্রদীপের কাছে ধাক্কা দিল। চিনি তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। কান্না করতে করতে বলল, ও মা, ও মা, এটাকে আমাকে কেন দিচ্ছ এর সাথে পাঠিয়ে? ও মা, মা, আমি যাব না মা, আমাকে যেতে দিও না মা। ও মা, ও মা, মা দয়া করো না একটু। চিনির মা ওকে আরও একটা লাথি দিয়ে বলে, আর একটা আওয়াজ করলে তোর খবর আছে, চুপচাপ যা হতভাগী। ঋদ্ধি মাতাল অবস্থায় টলতে টলতে নিজের ঘরে ঢুকে গেল। পেছন পেছন দিগন্ত এসেছে। এই ছেলেটার জন্য তার মান সম্মান শেষ। দিগন্ত একভাবে ঋদ্ধির যাওয়ার পানেই চেয়ে আছে। হঠাৎ দিগন্তর কাঁধে কেউ হাত রাখে। পেছনে ঘুরলে দেখতে পায় রঘুলাল। উনি গম্ভীর গলায় দিগন্তকে বলল, চিন্তা করো না, আমাদের লালকে একমাত্র ওর বউই পারবে সোজা করতে। আমি খুব শীঘ্রই ওর পছন্দ করা মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করব। ওনার কথা শুনে দিগন্ত একটু শান্ত হন। এরপর সবাই যে যার ঘরে ঢুকে যায়। পুরো জমিদার বাড়ি নিস্তব্ধতায় ছেয়ে যায়। রাত বাজে 1টা। ঋদ্ধির ঘুম ভাঙল। নেশার প্রভাব অনেকটা কমেছে, তবে মাথাটা ভীষণ ভারী হয়ে আছে। খুব পিপাসা পেল। বিছানার পাশে সাদা টেবিলের ওপর খালি জগ পড়ে রয়েছে। ওর ইচ্ছে করছে না বিছানা ছেড়ে যাওয়ার। একবার ভাবলো মিনতিকে ডাকবে। মিনতি হলো এই বাড়িতে কাজ করে, আবার রঘুলালের দেখাশোনাও করে, পাশাপাশি ঋদ্ধিরও খেয়াল রাখে। ছোট থেকেই মায়ের মতো ঋদ্ধিকে মানুষ করেছে। এই বাড়িতে ঋদ্ধিকে ভালোবাসার মতো কেউ নেই। অবশ্য ঋদ্ধি কারো ভালোবাসা পাওয়ার আশাও করে না। ঋদ্ধি যে কোনো প্রয়োজনে মিনতিকে ডাকে, কিন্তু এখন মনে হয় মিনতি ঘুমিয়ে গেছে, ওকে ডাকা ঠিক হবে না। কথাটা মনে মনে বলে জল নিতে নিচে চলে গেল। নিচে এসে চোখে পড়ে সিঁড়ির এক কোণে মিনতি চুপটি করে শুয়ে আছে। ঋদ্ধির একটু মায়াই লাগলো, তবে কি আর করার, এই মহিলাকে 1000বার ঘর দেওয়ার পরেও ওনার এই সিঁড়ির নিচে শুতে ভালো লাগে। ঋদ্ধি কিছু না বলে জল নিয়ে উপরে চলে যেতে নেয়। তখনই ওর চোখ পড়ে সিঁড়ির নিচের পাশে নাচঘরের দিকে। আজকে নাচঘরে আলো জ্বলছে, আবার গানেরও শব্দ আসছে। ঋদ্ধি মনে মনে বলল,
মনে হয় ওই মাদারচোদ কাকা আবার কোনো মাগ নিয়ে এনেছে। এই বাড়িটা খারাপ মাগ দিয়ে ভরে গেছে। কথাটা বলেই হনহন করে উপরে চলে যেতে নেয়, আবারও থামলো। হঠাৎ নাচঘর থেকে একটা মেয়ের মৃদু চিৎকার শোনা গেল। ঋদ্ধি ধীরে ধীরে নাচঘরের দিকে এগিয়ে গেল। এক লাথি দিয়ে দরজা খুলে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই ওর চোখ কপালে উঠল। চিনি ওর কাকার সামনে নাচছে, আর ওর পা থেকে গল গল করে রক্ত পড়ছে এবং শরীরে রয়েছে বাইজিদের পোশাক। চিনির সামনাসামনি ঋদ্ধির কাকা মদের গ্লাস হাতে নিয়ে বসে আছে। ঋদ্ধিকে এমন হুড়মুড় করে ঢুকতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। ঋদ্ধি, তুমি এখানে কেন এসেছো? যাও এখান থেকে। কথাটা শোনার সাথে সাথে ঋদ্ধির মাথা গরম হয়ে গেল। তেড়ে গিয়ে চিনির গালে একটা থাপ্পড় মেরে দিল। শক্ত হাতের থাপ্পড়ে চিনির গাল ফেটে রক্ত পড়ছে। চিনির শরীর এমনিতেই ক্লান্ত ছিল, তার উপর এমন আচমকা থাপ্পড়ে জ্ঞান হারিয়ে ঋদ্ধির বুকেই ঢলে পড়ল। ঋদ্ধি ওকে কোলে নিয়ে নিচে আলতো করে শুইয়ে দিল। ঋদ্ধির কাকা রেগে বলল, ঋদ্ধি, কী করছো এসব? ওকে মারলে কেন? আর তুমি এইখানে আসলে কেন? ঋদ্ধি কটমট করে ওর কাকার দিকে তাকিয়ে বলল, চুপ করো। ওকে এইখানে কেন এনেছো? এত সাহস তোমাকে কে দিয়েছে? ঋদ্ধির কাকা চেঁচিয়ে বলল, ঋদ্ধি, তুমি আমাকে সাহস দেখাচ্ছ, তাও আবার একটা বাইজির জন্য? ওর তো চরিত্রের ঠিক নেই। তুমি যাও এখান থেকে। কথাটা শোনার সাথে সাথে ঋদ্ধি তেড়ে গিয়ে সিঁড়ির নিচ থেকে কেরাসিন তেল এনে গোটা নাচঘরে ছিটিয়ে দিল। ঋদ্ধির কাকা এসব দেখে হতভম্ব হয়ে গেল। এরপর নাচঘরের বাহিরে জ্বলে থাকা একটা প্রদীপ এনে ঘরে ধরিয়ে দিল। দাউ দাউ করে গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়তে লাগলো। টেবিলের উপরে থাকা ফল কাটার ছুরি দিয়ে ওর কাকার গলায় ধরে চিৎকার করে বলল, বাইজি নয় সে, ঋদ্ধিমান সেনের বউ। ওর দিকে বাজে নজরে তাকালে এবং ওর বিষয়ে একটা বাজে কথা বললে গলার রক টেনে ছিঁড়ে ফেলবো। সেটা যেই চুদির ভাই হোক, কোনো বাপ কাকা মানব না। কথাটা বলেই দ্রুত চিনিকে কোলে উঠিয়ে নিয়ে গেল। এইদিকে ঋদ্ধির কাকা তাড়াহুড়ো করে বাহিরে এসে ওর কিছু চেলাপেলাকে দিয়ে আগুন নেবানোর জন্য ডাকে। বেশিক্ষণ এভাবে থাকলে পুরো জমিদার বাড়ি আগুনে ছড়িয়ে যাবে। এমনিতেই পুরো জমিদার বাড়ি ধোঁয়া হয়ে গেছে। কেউ জেগে ওঠার আগেই সব কিছু ঠিক করতে হবে। তবে উনি মনে মনে ঋদ্ধির উপর অনেক রেগে গেল। ঋদ্ধি চিনিকে কোলে নিয়ে উপরে চলে গেল। এরপর ওর ঘরে গিয়ে চিনিকে শুইয়ে দিল। গালের দিকে তাকিয়ে দেখলো গালে থাপ্পড়ের ছাপ বসে গেছে। গাল লাল হয়ে আছে। আস্তে করে গালের ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও দিল না। চিনির দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি নিজ ইচ্ছেতে এখানে আসোনি, কিন্তু তোমাকে ওই চুদির ভাইয়ের সামনে নাচতে দেখে মাথা গরম হয়ে গেছিল টুনটুনি। কথাটা বলে একটা কাঁসার গ্লাসে জল এনে ওর চোখে মুখে ছিটিয়ে দিল। চিনি পিটপিট করে চোখ খুলল। চোখের সামনে ঋদ্ধিকে দেখেই রাগে মুখ ঘুরিয়ে নিল। রাগ হওয়ারই কথা, কি জোরে একটা থাপ্পড় মেরেছে। চিনি মাথা নিচু করে বসে আছে। সে তো ওই লোকটাকে চেনে না, শুধু সকালে লোকটার সাথে ধাক্কা খেয়ে জলে পড়ে গেছিল। সকালে গায়ে জ্বর ছিল বলে ভালোভাবে লোকটাকে খেয়াল করেনি, কিন্তু চেহারাটা একটু একটু মনে আছে। লোকটার মুখের ভাষাও খারাপ। পুরুষ মানুষ গালি দিলে একদম ভালো লাগে না। এসব ভেবেই চুপ করে রইল চিনি। ঋদ্ধি একভাবে চিনির দিকেই চেয়ে আছে। সকালের থেকেও এখন মেয়েটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তবে দেখে মনে হচ্ছে মেয়েটা অসুস্থ। চোখ দুটো লাল হয়ে আছে, ঠোঁটের অবস্থাও খারাপ। নাকের পাশে একটা কালো তিল জ্বলজ্বল করছে। এই মুহূর্তে ঋদ্ধির মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর নারী ওর সামনে বসে আছে। ঋদ্ধি কথা বলতে পারছে না, তারপরেও একটা ঢোক গিলে বলল, এইখানে কেন এসেছো নীল? চিনি একটু অবাকই হলো। ওর নাম নীলাশা দাস চিনি, কিন্তু এই লোকটা ওকে নীল বলে ডাকছে। আজ অবধি এই নামে ওকে কেউ ডাকেনি। চিনি আস্তে করে উত্তর দিল, এমনি। ঋদ্ধি হালকা চেঁচিয়ে বলল, এমনি মানে? কেন এসেছিস এইখানে? পরপুরুষকে নৃত্য দেখাতে?
তোর পা কেটে হাতে ধরিয়ে দেবো হারামজাদি, একদম নাচ করা সব বের করে দেব। কথাটা শোনা মাত্র চিনির কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ওর সাথে সবাই এভাবে কেন কথা বলে? এই পৃথিবীতে কেউ নেই যে ওর সাথে একটু ভালো ব্যবহার করবে। সবাই শুধু মেয়েটাকে কষ্ট দিয়েই কথা বলে। আচ্ছা, ও কি মানুষ না? মা মারে, বোন মারে, বাবা মারে, এখন অপরিচিত লোকটাও মারলো। ওর কি মার খাওয়ার কপাল? ওকে সবাই এভাবে মারবে? কান্না আসলো, কিন্তু অপরিচিত লোকের সামনে কান্না করাটা ঠিক হবে না। চিনি এক নজর ঘরে চোখ বুলিয়ে নিল। ঘরটা বেশ বড়, তবে ভীষণ অগোছালো। বড় একটা কাঠের বিছানা, তাতে সাদা রঙের চাদর বিছানো। বিছানার পাশে একটা ছোট্ট টেবিল, যেখানে কিছু বই রাখা। ঘরের কোণে একটা বড় আলমারি। আলমারির দরজা খোলা। আলমারির ভেতরে পোশাক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমারির উপরে মদের বোতল রাখা। মদের বোতল দেখে গা গুলিয়ে উঠল চিনির। ওর কাছে সব থেকে বাজে লাগে এই মদের গন্ধ। ঋদ্ধি একভাবে চিনির পর্যবেক্ষণ করা দেখছে। ঋদ্ধি বুঝতে পারল চিনি ওর ঘরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ঋদ্ধি একটা মুচকি হাসি দিল। চিনি হুট করেই ঋদ্ধির দিকে তাকালো। লোকটা হাসছে। ঋদ্ধি কিছুটা হকচকিয়ে উঠল চিনিকে তাকাতে দেখে। চিনি ঋদ্ধির দিকেই তাকিয়ে আছে। একটু আগে কি সুন্দর একটা হাসি দিল। হাসি দিতেই লোকটার থুতনিতে এবং ডান গালে টোল পড়ল। ওর খুব বলতে ইচ্ছে করল, আপনার থুতনি এবং গালের টোলটা দারুণ। কিন্তু বলবে না, কারণ লোকটা ওকে মেরেছে। চিনিকে তাকিয়ে থাকতে দেখে ঋদ্ধি বলল, এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন আমাকে? চিনি চোখ সরিয়ে নিল। ও বিছানা ছেড়ে উঠতেই মাথা চক্কর দিয়ে উঠল। সাথে সাথে বিছানায় পড়ে গেল। ঋদ্ধি হুড়মুড় করে চিনির কাছে গেল। গায়ে হাত দিয়ে দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে। আর পায়ের দিকে তাকিয়ে দেখল পা দিয়ে রক্ত পড়ছে। এতক্ষণ খেয়ালই করেনি। আলমারির ভেতর থেকে একটা ঔষধের বাক্স নিয়ে আসে। তারপর আস্তে করে পায়ের ভেতরে গেঁথে থাকা মদের বোতলের টুকরোটা বের করে। তারপর একটা মলম লাগিয়ে দিয়ে একটা সুতি সাদা কাপড় পেঁচিয়ে দিল। এরপর ওকে কোলে তুলে নিল। চিনিকে কোলে নিয়ে ওর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঋদ্ধি দরজা ঠক ঠক করে বলল, এই বাড়া মাদারচোদ শাশুড়ি, দরজা খোল। চিনির মা আর সৎ বোন ঘুমিয়েছিল, কিন্তু দরজার বাহিরে এমন শক্ত কণ্ঠ শুনে লাফিয়ে ওঠে। চিনির মা ভাবল হয়তো শঙ্কর, অর্থাৎ চিনির বাবা এসেছে, কারণ এই লোক সারা রাত বাহিরে মদ গিলে ভোরে ঘরে ঢোকে। চিনির মা দরজা খুলে দেখে একটা সুদর্শন যুবক চিনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। চিনির মা অবাকই হলো। নিয়ে গেল বুড়ো আর নিয়ে আসলো ছুড়ো। ঋদ্ধি দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার সৎ শাশুড়ি না হলে তোকে একটা গালি দিতাম, খচ্চর মহিলা। কথাটি বলেই চিনিকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। টিয়া আর চিনির মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কে এই ছোকরা? এর মুখের ভাষা এমন কেন? খচ্চরচুদি আবার কি ভাষা? চিনির মা ঋদ্ধির পেছনে গেল। ঋদ্ধি চিনিকে চৌকিতে শুয়ে দিল। এরপর একটা বাটিতে জল এনে একটা রুমাল ভিজিয়ে চিনির কপালে দিতে লাগলো। চিনির মা রেগে বলল, আই ছোকরা, কে তুমি? আমার মেয়েকে ধরছো কেন? ঋদ্ধি কটমট করে তাকিয়ে বলল, মেয়ে মারাচ্ছিস, আবার মেয়েকেই মরদের কাছে বেচে দিচ্ছিস? বাড়া, তোর মতো খচ্চর মহিলার জন্য আমার নীল অসুস্থ। ওর যদি কিচ্ছু হয় না, তোকে আর তোর এই মেয়েকে আমি পুড়িয়ে মারব। ছেলের মা কিছুটা ভয় পেয়ে গেল। পোশাক দেখে মনে হচ্ছে কোনো বড় ঘরেরই ছেলে। যদি সত্যি সত্যি পুড়িয়ে মারে? টিয়া ঋদ্ধির দিকে তাকিয়ে একটা ঢোক গিলল। এরপর চিনির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে নাটক করে বলল, মা, তুমি কি করেছো আমার বোনের সাথে? এ মা, ওর গা তো জ্বরে পড়ে যাচ্ছে। আই বোন, বোন, চোখ খোল। চিনির মা টিয়ার আচরণ দেখে অবাক। এই মেয়ে এমন পাল্টি খেলো কেন? অন্য সময় তো চিনিকে দু চোখে দেখতে পারে না, উঠতে বসতে লাথি মারে, আর এখন কি দরদ দেখাচ্ছে? ঋদ্ধি টিয়ার দিকে তাকিয়ে বলল, গিরগিটিও তোর মতো রং বদলায় না। এসব নাটক মারাবি না আমার সামনে।
তোরা মা মেয়ে মিলে আমার বউটাকে যে কত জ্বালাস, সব কিছুর খোঁজ খবর আছে আমার কাছে। আজকের পর থেকে ওর গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে, তাহলে তোর এবং তোর মায়ের কপালে দুঃখ আছে। এমনিতেও তোদের মতো প্রতিবন্ধীর কাছে আমার বউকে আমি বেশি দিন রাখবো না। কথাটা বলে চিনির কপালে হাত বুলিয়ে উঠে যায়। এরপর চিনির মায়ের দিকে তাকিয়ে বলে, তুই যদি ভালো শাশুড়ি হতি তাহলে তোকে সম্মান করতাম, কিন্তু তুই আমার বউয়ের সম্মানই রাখিসনি, তাই তোকেও আমি সম্মান করব না। বালের শাশুড়ি তুই। যাই হোক শোন, আমার বউকে দেখে রাখবি, আমি সকালে আবার আসব। কথাটা বলে ঋদ্ধি চলে গেল। ওর মাথাটাও ঘুরছে, ঠিকমতো কথা বলতে পারছে না। দরজার বাইরে আসতেই দেখে চিনির বাবা টলতে টলতে ঘরে ঢুকছে আর একা একা বকবক করছে। ঋদ্ধি গিয়ে চিনির বাবার কলার ধরে বলে, এই প্রতিবন্ধী, চুপ। আমার বউ ঘুমোচ্ছে, একটা আওয়াজও করবি না। ওর এমনিতেই জ্বর, যদি ওর ঘুমের সমস্যা হয় তোকে মাটিতে পুঁতে রাখবো। চিনির বাবা চোখ ছোট ছোট করে ঋদ্ধির দিকে তাকালো। ঋদ্ধিকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। চিনির বাবা বলল, কে তুমি বাবা? ঋদ্ধি অন্যদিকে তাকিয়ে আনমনে বলল, না না, এই প্রতিবন্ধীদের কাছে আমার বউকে বেশি দিন রাখা যাবে না, নইলে আমার বউও এদের মতো প্রতিবন্ধী হয়ে যাবে। খুব শীঘ্রই ওকে নিয়ে যাব। এরপর চিনির বাবার দিকে তাকিয়ে একটু ভদ্রভাবে আবদার করে বলল, বলছি শ্বশুরমশাই, আপনার খচ্চর বউটা আমার বউকে খুব কষ্ট দেয়। আমার বউটা তো বাচ্চা, ওর তো মাও নেই। আপনার বউ কেন আমার বউকে এত কষ্ট দেয়? আপনার বউকে বলবেন শুধু 2 দিন আমার বউকে একটু নিজের মেয়ের মতো ভালোবাসতে, তারপর আমার বউকে আমি নিয়ে যাব। চিনির বাবা অবাক হয়ে বলল, সব ঠিক আছে, কিন্তু তোমার বউটা কে বাবা? ঋদ্ধি নিজের কপালে বাড়ি দিয়ে বলল, আরে বাড়া, আমার বউ মানে তোর মেয়ে, এটাও বুঝিস না মতলচোদা। ঋদ্ধিরও রাগ লাগছে, এভাবে শ্বশুর শাশুড়িকে তুই করে বলতে ইচ্ছে করছে না, কিন্তু কি করবে, এরা তো ভালো না। ঋদ্ধি ভাবলো এই মাতালকে মদের লোভ দেখাবে, যেন ওর অবুঝ বউটাকে অত্যাচার না করে ওরা। ঋদ্ধি বলল, আমার বউকে যত্নে রাখলে আপনাকে মাল খাওয়াবো। হ্যাঁ সত্যি? ঋদ্ধি বলল, সত্যি, কিন্তু ওর গায়ে হাত তুলে জ্যান্ত কবর দিব আপনাকে আর আপনার বউকে। পরের দিন জমিদার বাড়ি থেকে ঋদ্ধির দাদু, বাবা আর ওর বোন নদী যায় চিনির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। চিনির মা প্রথমে চিনতেই পারেনি, কিন্তু পরে গিয়ে যখন বুঝতে পারে এরা আসলে জমিদার বাড়ির লোকজন, তখন ওনার মনে প্রশ্ন জাগে, এরা কেন এসেছে। ঋদ্ধির দাদু কিছুক্ষণ ভালো মন্দ জিজ্ঞেস করলেন, এরপর বললেন, আপনার মেয়েকে ডাকুন। চিনির মা অবাক হয়ে বলল, কোন মেয়েকে ডাকবো? ঋদ্ধির দাদু বলল, আপনার কয়টা মেয়ে? চিনির মা নরম সুরে বলল, 2টা। ঋদ্ধির দাদু আর বাবা কিছুটা চিন্তায় পড়ে গেল। ঋদ্ধি তাহলে ওনার কোন মেয়েকে পছন্দ করেছে? ঋদ্ধির বাবা বললেন, আমার ছেলে আপনার কোন মেয়েকে পছন্দ করেছে, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাই। চিনির মা অনেক খুশি হয়ে গেল। উনি দ্রুত টিয়াকে সবার সামনে নিয়ে আসলো। টিয়া ওদের সামনে এসেই ওর মাকে বলতে লাগলো, কি হয়েছে মা, এখানে আমি থেকে কি করব? চিনির মা টিয়াকে চোখের ইশারায় চুপ করতে বললে টিয়া আরো রেগে যায়। গেলাম আমি, ডাকবে না আমাকে, ঘুমাবো আমি একটু। টিয়ার এমন ব্যবহারে ওনারা খুব অবাক হলো। এই মেয়ে তো ঠিক মতো ভদ্রতাই জানে না, এই কি করে জমিদার বাড়ির বউ হবে? দেখতেও আহামরি সুন্দর না। ঋদ্ধির পছন্দ এত খারাপ? ঋদ্ধির দাদু চিনির মাকে বললেন, আমার নাতি কি সত্যি আপনার এই মেয়েকে পছন্দ করেছে, নাকি আপনার অন্য মেয়েকে? চিনির মা থতমত খেয়ে বলল, আপনার নাতি আমার এই মেয়েকেই পছন্দ করেছে, আর ওইটা আমার সৎ মেয়ে,
দেখতে একদম ভালো না। ওকে কি করে আপনার নাতি পছন্দ করবে? ঋদ্ধির বাবা বলল, তাও একবার ডাকুন ওকে, আমরা একবার দেখতে চাই। চিনির মা বাধ্য হয়ে চিনিকে সবার সামনে নিয়ে আসে। চিনি এসেই সবাইকে পা ছুঁয়ে প্রণাম করে। এরপর মাথা নিচু করে চৌকির এক কোণায় গিয়ে বসে। মেয়েটা দেখতেও সুন্দর, ব্যবহারও সুন্দর। ঋদ্ধি যদি এই মেয়েটাকে পছন্দ করত তাহলে কত ভালো হতো। এমন একটা অভদ্র মেয়েকে পছন্দ করেছে ভাবতেই কেমন লাগছে। ওনারা বিয়ের তারিখ ঠিক করে চলে গেল। বাড়িতে গিয়ে নদী সোজা ঋদ্ধির ঘরে গেল। ঋদ্ধি টেবিলের ওপর হেলান দিয়ে বসে আছে। নদী গিয়ে বলল, এই কেমন মেয়েকে পছন্দ করেছিস তুই? রুচি বলতে কিছু আছে তোর? এমন মেয়ে চাইলেই তুই প্রতি রাতে পাবি। তোর কোনো রুচিবোধ নেই, তাই না? ঋদ্ধি তেড়ে গিয়ে নদীর গলা চেপে ধরে। নদী ছটফট করতে থাকে, কলিজা ছিঁড়ে যাচ্ছে ওর। ওর বিষয় একটা খারাপ কথা বললে কলিজার উপর পা তুলে দেব তোর। আর যাই হোক, তোর মতো চরিত্রহীন না। আর আমি কাকে পছন্দ করব না করব সেটা তুই ঠিক করে দেওয়ার কে? নদী কাশতে কাশতে বলল, ভাই, মেয়েটা একদম অসভ্য, কোনো ভদ্রতা জানে না। ঋদ্ধি গলা আরো জোরে চেপে ধরে বলল, হোক অসভ্য, ও যদি পৃথিবীর সব থেকে জঘন্য নারীও হয় তবুও আমি ওকেই আমার বউ বানাবো। কথাটা বলেই নদীকে এক ধাক্কায় নিচে ফেলে দিল। নদী ছিটকে গিয়ে দরজার কোণায় পড়ল, মাথা নিচু করে চলে গেল। ঋদ্ধির বাবাও অনেক বুঝিয়েছে, কিন্তু ঋদ্ধি কারো কথা শুনতে নারাজ। ও বিয়ে করলে চিনিকেই করবে। ঋদ্ধি চিনির বাড়ির ওই দিকে যায়। চিনি দিঘিতে কাপড় ধুচ্ছে। ঋদ্ধি গিয়ে চিনির পাশে বসে পড়ে। চিনি একবার ঋদ্ধির দিকে তাকিয়ে নিজের কাজে মন দেয়। ঋদ্ধির খুব খারাপ লাগছে। ওর এতটুকু বউকে এই মহিলা কত কাজ করায়। মেয়েটা কত সরল, তাও ঋদ্ধির বাড়ির সবাই ওকে কেন পছন্দ করলো না? ঋদ্ধি তো কখনো চিনির খারাপ কিছু দেখেইনি। সব খোঁজ খবর নিয়ে দেখেছে চিনি একটা সরল মনের মেয়ে। তারপরও কেন সবাই চিনিকে খারাপ বলছে? ঋদ্ধি চিনিকে বলল, তুই এসব কাজ কেন করছিস? ঘরে যা। চিনি কোনো কথা না বলে কাপড়গুলো নিয়ে ঘরে চলে গেল। ঋদ্ধি চিনির দিকে তাকিয়ে বলল, আমি খুব তাড়াতাড়ি তোকে নিয়ে যাব আমার বাড়িতে। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এলো। বিয়েটা ধুমধাম করে হচ্ছে, গ্রামের সবাই এসেছে। কনে পক্ষ থেকে তেমন লোকজন আসেনি। ঋদ্ধি বর সেজে দাঁড়িয়ে আছে, কখন ওর বউ আসবে আরও বিয়ে করবে। অপেক্ষা যেন শেষই হচ্ছে না। এইদিকে টিয়াকে বউ সাজিয়ে একটা বড় ঘোমটা দিয়ে মুখ ঢেকে দেয়। এরপর বিয়ের পিড়িতে করে ঋদ্ধির সামনে নিয়ে আসে। 7 পা ঘোরানো হয়। শুভ দৃষ্টির সময় পান পাতা মুখ থেকে সরালে ঘোমটার আড়ালে মুখের কিছুটা আকৃতি স্পষ্ট বোঝা যায়। ঋদ্ধির আর বুঝতে বাকি থাকলো না এটা ওর বউ না। ঋদ্ধি বিয়ের পিড়ি একদম উল্টিয়ে দিল। টিয়া ধপাস করে নিচে পড়ে গেল। বিয়ে বাড়িতে সবাই আটকে উঠল। ঋদ্ধি জোরে জোরে চিল্লিয়ে বলল, আমার বউ কই? এই হারামজাদি এইখানে কেন? ঋদ্ধির বাবা দাদু চমকে উঠল। তার মানে এই মেয়েকে ঋদ্ধি পছন্দ করতো না? টিয়ার বাবা মায়ের মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ঋদ্ধি এক লাথি দিয়ে বিয়ের মণ্ডপ ভেঙে দিল। ফুল দিয়ে সাজনাতলা সাজানো হয়েছিল, ওইগুলো লণ্ডভণ্ড করতে লাগলো। ঋদ্ধির বাবা আসলো ওকে আটকাতে। ঋদ্ধি রেগে ওর বাবাকে বলল, ছাড়ো আমাকে, আমি কিন্তু ভালো লোক না, বাপ টাপ দেখবো না, ছাড়ো। ঋদ্ধির বাবা ছেড়ে দিল। উনি চেনেন ওনার ছেলেকে, একবার রেগে গেলে কাউকেই চেনে না। বিশ্ব বেয়াদবও যেন ওর কাছে হার মানবে। ঋদ্ধির বাবা ছুটে গেল টিয়ার বাবার কাছে, গিয়ে হাত জোর করে বলল, আপনার ছোট মেয়েকে তাড়াতাড়ি নিয়ে আসুন। চিনির বাবা মা এক মুহূর্ত দেরি না করে চিনিকে আনতে চলে গেল। এইদিকে ঋদ্ধি দেওয়ালে গিয়ে একটা ঘুষি মারল। রাগ কিছুতেই কমছে না। টিয়া মাটিতে বসে অবাক হয়ে দেখছে। ওর ধারণা ছিল না ঋদ্ধির এমন রূপ আছে।
ঋদ্ধির চোখ গেল টিয়ার দিকে, তেড়ে গেল টিয়ার কাছে, গিয়ে টিয়ার গলা চেপে বলল, মাথার মুকুট খোল হারামজাদি, এটা আমার বউয়ের। এই শাড়ি তুই পরেছিস কেন? এসব কিছু আমার বউয়ের, এক্ষুনি খোল, না হলে কিন্তু আগুন লাগিয়ে দেব। ঋদ্ধি কথাটা বলার সাথে সাথে দুজন মহিলা এসে টিয়ার মাথার মুকুট খুলে দিল। এরপর দ্রুত ঘরে নিয়ে গেল। ঋদ্ধি এখন যেই পরিমাণ ক্ষেপে আছে, সত্যি সত্যি টিয়ার গায়ে আগুন লাগিয়ে দিতে পারে। ওরা কেউ বুঝতে পারছে না আসল কাহিনী কি, তবে ঋদ্ধির কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারছে। গ্রামের কিছু ছেলে ঋদ্ধিকে আটকাতে এসেও সরে গেল। 7 পাকের আগুনে লাথি দিতে যাবে এমন সময় পুরোহিত মশাই বললেন, বাবা দোহাই লাগে, এমন কাজ তুমি করো না, এটা মহা অনর্থ হয়ে যাবে। ঋদ্ধি কিছু বলতে যাবে এমন সময় টিয়ার বাবা চিনিকে নিয়ে আসলো। চিনি একটা লাল সাদা শাড়ি পরে আছে। চিনিকে দেখেই ঋদ্ধি থেমে গেল। সবার সামনে দৌড়ে গিয়ে চিনিকে জড়িয়ে ধরলো, এমনভাবে জড়িয়ে ধরলো যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। চিনি অস্বস্তির মধ্যে পড়ে গেল। ওর খুব লজ্জা লাগছে, এতগুলো মানুষের সামনে কেউ জড়িয়ে ধরে। বাবা মা সবাই দেখছে। ঋদ্ধি চিনিকে ছেড়ে দিয়ে ঠাস করে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। এরপর চিনির গলা ধরে বলল, এই হারামজাদি, আমি তোকে ভালোবাসি এটা তুই জানিস না? তাহলে কেন তোর বোনকে বিয়ে করতে পাঠিয়েছিস? চিনি কাশতে লাগলো। চিনিকে কাশতে দেখে ঋদ্ধি আবারও উতলা হয়ে উঠল। চিনিকে জড়িয়ে ধরে বলল, আর বকবো না, আমি সত্যি বলছি, আর বকবো না। আমাকে বিয়ে করবি না নীল? চিনি কি বলবে কিছুই বুঝতে পারছে না। এই লোককে বিয়ে করার মোটেও ইচ্ছে হচ্ছে না ওর, মনে হচ্ছে লোকটা একটা পাগল। চিনি কোনো কথার উত্তর দিল না। ঋদ্ধির বাবা এসে পুরোহিতকে বলল, শুরু করুন বিয়ে, এবার তো লগ্ন পেরিয়ে যাবে। পুরোহিত মন্ত্র পড়া শুরু করলো। চিনির 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ঋদ্ধি একবার তাকিয়ে ধমক দিয়ে উঠল, কাঁদছিস কেন? তারপর চিনিস, আমার কানে যেন কান্নার শব্দ না আসে। চিনি চুপ করে গেল। অনেক কষ্ট হচ্ছে, ও করতে চায় না এই বিয়ে। বিয়েটা কি ছেলে খেলা? ছোটবেলায় যখন সৎমা ওকে অত্যাচার করত, তখন চিনি ভাবতো একদিন একটা রাজকুমার আসবে, ওকে এই নরক থেকে নিয়ে যাবে। কিন্তু ওর জীবনে এলো একটা রাক্ষস। এমন পুরুষকে চিনি স্বামী হিসেবে চায়নি, যে কিনা ওর গায়ে হাত তুলবে, ওর সাথে খারাপ ব্যবহার করবে। ঋদ্ধির সাথে দেখা হওয়ার পর থেকে ঋদ্ধি ওর সাথে জুলুম শুরু করে দিয়েছে। চিনি সব কিছু ওর ভাগ্যের ওপর ছেড়ে দিল। এবার শুরু হলো 7 পাক। চিনি ঋদ্ধির হাত ধরে 7 পাক ঘুরছে। আশপাশ থেকে উলুর ধ্বনি শোনা যাচ্ছে। ওদের গায়ে সবাই ফুল ছিটাচ্ছে। 7 পাক শেষ হওয়ার পর সিঁদুরদান হলো। ঋদ্ধি আর চিনি গিয়ে এক এক করে সবার আশীর্বাদ নিল। ঋদ্ধি চিনির বাবার কাছে আশীর্বাদ নিতে গিয়ে ঋদ্ধি বলল, ভাগ্যিস তুই আমার শ্বশুর, তুই যেটা করেছিস অন্য কেউ হলে মেরে কালো দিঘির জলে গিয়ে ফেলে দিয়ে আসতাম। এখন ভালো করে তোর মেয়েকে আর আমাকে আশীর্বাদ কর, সামনের বছর যেন তোকে দাদু বানাতে পারি। চিনির বাবা জোর করে হাসার চেষ্টা করলো। ঋদ্ধির কথাগুলো খুব আস্তে হওয়ায় আশেপাশের মানুষ শুনতে পেল না। ফুলসজ্জার ঘরে চুপ করে বসে আছে চিনি। ঋদ্ধি এখনো ঘরে আসেনি। চিনির খুব ভয় করছে, এভাবে কি অন্ধকারের মধ্যে বসে থাকা যায়? একটু পর দরজায় কড়া নাড়তেই চিনি গিয়ে দরজা খুলে দিল। দরজার বাহিরে ঋদ্ধির বোন নদী দাঁড়িয়ে আছে, হাতে একটা দুধের গ্লাস। চিনি মিনমিন করে বলল, ভেতরে আসুন। নদী বিরক্ত হয়ে বলল, আমাকে আপনি আগে করা লাগবে না, তুমি করেই বলো, আর এই দুধটা দাদাভাইকে খেতে দিও। চিনি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নদী চিনির হাতে দুধের গ্লাসটা দিতে গিয়ে গরম দুধ চিনির হাতে পড়ে গেল। চিনি মৃদু চিৎকার করে উঠল। নদী বিরক্ত নিয়ে বলল, কোনো কাজই কি ঠিকমতো করতে পারো না? চিনি নিজের কান্না গিলে নিল। নদী ঠাস করে দুধ টেবিলের উপর রেখে চলে গেল। একটু পর ঘরে ঋদ্ধি আসলো, মুখে এক চিলতে হাসি। মনে হচ্ছে আজকে রাজ্য জয় করে ফেলেছে। ঋদ্ধি এসে চিনিকে কোলে তুলে নিল।
চিনি মাথা নিচু করে আছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, হাতটা লাল হয়ে আছে। ঋদ্ধির চোখ যেতেই ঋদ্ধি উত্তেজিত হয়ে গেল, আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে বউ? হাতে কি হয়েছে বলো আমাকে। চিনি কোনো কথা না বলে কাঁদতে লাগলো। ঋদ্ধি এবার ধমক দিয়ে বলল, কি হয়েছে বলবি তো, কাঁদছিস কেন? চিনি আস্তে করে বলল, কিছু হয়নি, দুধ পড়ে গেছে একটু। ঋদ্ধি চিনিকে বসিয়ে রেখে নিচে চলে গেল। একটু পর হাতে কয়েকটা বরফের টুকরো নিয়ে ঘরে আসলো। বরফগুলো সুন্দরভাবে চিনির হাতে লাগিয়ে দিল। এরপর একটা রুমাল ভিজিয়ে হাত মুড়িয়ে দিল। ঋদ্ধি চিনির গলায় নাক ঘষতে লাগলো। কেন জানি খুব মাতাল মাতাল লাগছে নিজেকে, কিন্তু ও তো আজকে নেশা করেনি। চিনি ঋদ্ধিকে দূরে সরিয়ে দিয়ে বলল, আমার কাছে কেন আসছেন? ঋদ্ধি অবাক হয়ে বলল, তুই আমার বিয়ে করা বউ, তোর কাছে যাব না তো কার কাছে যাব? চিনি যেন চুপ করলো। ঋদ্ধি চিনির শাড়ি একটানে খুলে ফেলল, চিনির গলায় ছোট ছোট চুমু খেয়ে দিচ্ছে। চিনি অস্বস্তিতে চোখ বন্ধ করে নিল। এর মধ্যেই হঠাৎ কেউ দরজায় নক করল। ঋদ্ধি বিরক্তিতে হাত মুষ্টিবদ্ধ করে নিল। রেগে গিয়ে বলল, কোন চুদির ভাই রে, আমাকে কি বাসর করতে দিবি না? দরজার ওপাশ থেকে ঋদ্ধির বড় ভাই আকাশ বলে উঠল, এই তাড়াতাড়ি দরজা খুল, কাকাই খুব অসুস্থ হয়ে গেছে, এক্ষুনি ডাক্তারকে ডেকে আনতে হবে, বের হ তাড়াতাড়ি। ঋদ্ধি আরও রেগে গেল। এই রাতে বউ ছেড়ে বের হওয়া কি ঠিক হবে? এত কষ্টের পর বউকে পেল। ঋদ্ধি গম্ভীর গলায় বলল, ডাক্তার কি তোর বাপ হয় যে এত রাতে আসবে? আকাশ রেগে গিয়ে বলল, ঋদ্ধি ভদ্রভাবে কথা বল, আমি তোর বড়, আর আমার বাপ কিন্তু তোরও বাপ, তাই এসব ছোট লোকি কথা বলবি না, চুপচাপ বের হ। ঋদ্ধি বলল, এবার এই যা তো এখান থেকে, আমি কিছুক্ষণ পর যাচ্ছি। আকাশ কোনো কথা না বলে চলে গেল। অবশ্য ঋদ্ধিকে বলে লাভও নেই, ঋদ্ধি এমনই বেয়াদব। ঋদ্ধি চিনিকে শাড়ি গায়ে পেঁচিয়ে দিয়ে বলল, ভয় পাস না বউ, আমি যাব আর আসব। কথাটা বলে ঋদ্ধি চলে গেল। ঋদ্ধির কাকার হঠাৎ করে বুক ব্যথা করছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে। ঋদ্ধি আর আকাশ মিলে গ্রামের এক ডাক্তারকে ডেকে এনেছে। যদিও অনেক রাত হওয়ার কারণে ডাক্তার আসতে চায়নি, কিন্তু উনি ঋদ্ধিকে বেশ ভালো করেই চেনে। যদি যেতে রাজি না হয় তাহলে চুদির ভাই বলে গালি দিবে। ডাক্তার নিয়ে এসে কাকাকে ডাকলো। ডাক্তার কিছু ঔষধ দিল এবং বলল কাল সকালে উনি আবারও আসবে। এইদিকে ঋদ্ধি ঘরে এসে দেখে ওর বউ খাটের এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে আছে। ঋদ্ধির রাগ হলো, বালের বউ একটা, বাসরাতে ঘুমিয়ে পড়েছে। মনে হচ্ছে একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিতে। রাগে শরীর কাঁপছে। বাসরাতে কেউ ঘুমিয়ে পড়ে? কেমন বেয়াদব বউ ওর। মনে মনে বলল, ধুর, বালের বাসর করবই না। কথাটা বলেই ঠাস করে গিয়ে চিনির পাশে ঘুমিয়ে পড়ল।